তো ওয়েলকাম ব্যাক টু 0 to 90 উইকলি। তো ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ব্রেক ওভার, ক্লাব ফুটবল ইজ ফাইনালি ব্যাক। কারোর জন্য এটা ভালো খবর, কারোর জন্য ততটা নয়। তো ক্লাব ফুটবলে যাওয়ার আগে আমরা আগে আফকনে যাব, যেটা রিসেন্টলি কনক্লুড হলো ক্যামেরুনে। তো সবার আগে আমরা যাব ফার্স্ট সেমিফাইনাল বুর্কিনা ফাসো আর সেনেগালের মধ্যে। বুর্কিনা ফাসো ড্রিম রান সেমিফাইনালে এসে শেষ হলো সেনেগালের হাতে, যা নিজের সেকেন্ড সাকসেসিভ আফকন ফাইনালে পৌঁছলো। মেজরিটি অফ দ্য ম্যাচটাই স্টপ স্টার্ট ছিল, ইনজুরি, ফাউলস আর ভারের জন্য। তো কোনো টিমই কোনো ফ্লো ক্রিয়েট করতে পারেনি, বাট একবার যখন 70 মিনিটে প্রথম গোল ঢুকলো তো পুরো ফ্লাড গেটস খুলে গেল, আর লাস্ট 20 মিনিটে টোটাল 4টে গোল নিয়ে ম্যাচটা 3-1 শেষ হলো। সেনেগালের জন্য ম্যান অফ দ্য ম্যাচ ছিল, মানে যে একটা গোল আর একটা অ্যাসিস্ট দিল। তো এরপরে সেমিফাইনাল ছিল ইজিপ্ট ভার্সেস ক্যামেরুন। তো এর আগের অ্যাফকন ফাইনালটা হয়েছিল ইজিপ্ট ভার্সেস ক্যামেরুন, তো ইজিপ্টের কাছে যেটা ক্যামেরুন জিতেছিল। তো ইজিপ্টের কাছে এটা একটা রিডেমশন অপরচুনিটি ছিল। তো ম্যাচটার আগে কিছু অনেক কন্ট্রোভার্সি হয়, লাইক এই ক্যামেরুনের ক্যাপ্টেন আবু বাকার খুব মানে সালাকে বলেছিল নট ইমপ্রেসিভ, এরকম অনেক কিছু কন্ট্রোভার্সি হয়। তো এক ম্যাচের আগেও একটা বেশ ভালো বিল্ড আপ হয়েছিল এসবের জন্য। তো ম্যাচটা এমনিতে নীল নীল হয়, যেটা পেনাল্টিতে যায়। তারপর সেই ম্যাচটা ইজিপ্ট 3-1 পেনাল্টিতে জেতে। তো এটা বলা যেতে পারে ক্যামেরুন পুরো ইংল্যান্ডের মতো করে গিয়ে সেই পেনাল্টি শুটআউটে। তো পেনাল্টি শুটআউটের হিরো ওয়াজ দ্য ইজিপ্টস গোলকিপার আবুল কাবাল। সো হি ওয়াজ দ্য সেকেন্ড চয়েস গোলকিপার অফ ইজিপ্ট। ইজিপ্টের ফার্স্ট চয়েস গোলকিপার ইনজিওর হওয়ার পর ও এসেছিল, কিন্তু সেও ইনজিওর্ড হয়ে যায়, তো ইনজুরি নিয়েই সে টানে। তো like he was the like savior of Egypt. He kept Egypt in the match and also won the penalty shootout for them. তো তারপর এর পরের ম্যাচটা ছিল থার্ড প্লেস ম্যাচ, এরপর বুর্কিনা ফাসো ভার্সেস ক্যামেরুন। তো এখানে সেই আগের ম্যাচের সেই কন্ট্রোভার্সি বা আবু বাকার স্টার্টও করেনি। তো তখন বুর্কিনা ফাসো ফার্স্ট হাফটায় 2-0 লিড নিয়ে নেয়, তারপর সেকেন্ড হাফে আরেকটা গোল করে 3-0 লিড নিয়ে নেয়। তারপর আবু বাকার ওদের ক্যাপ্টেন যে হাফ টাইমে সাব হয়ে আসে, সে পরপর 2 মিনিটে দুটো গোল করে ইকুয়ালাইজ করে ক্যামেরুনের জন্য। তারপর ম্যাচটা পেনাল্টিতে যায়, তারপর ফাইনালি ক্যামেরুনের পেনাল্টিতে জেতে ম্যাচটা। তো এটা 3-0 কামব্যাক থেকে 3-3 করে পেনাল্টিতে জেতা, তো ইস্তানবুলের কথা মনে করিয়ে দেয় এটা। তো ফাইনালের পর অ্যাওয়ার্ডগুলো দেওয়া হলো। অ্যাফকনে টপ স্কোরার ছিল ভিনসেন্ট আবুবাকার ক্যামেরনে, আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল স্যাডিও মানে, আর গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট, যেটা মানে খুব কন্ট্রোভার্সিয়াল বলা যেতে পারে, সেটা ছিল এডওয়ার্ড মেন্ডি। কারণ আমরা দেখেছি থ্রু আউট দ্য মানে নকআউট স্টেজেস ইজিপ্টকে অনেকবার একাই জিতিয়েছে আবু গাবাল। তিনটে পেনাল্টি এর মধ্যে দুখানাও জিতিয়েছে, থার্ডটাও সেভ করেছে, কিন্তু তাও জেতাতে হুম পারেনি। তাও হুম যেরকম ইউরোতে কন্ট্রোভার্সিয়াল হয়েছিল একটা গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট, এখানেও সেরকম হলো, এরকম হুম হলো। হ্যাঁ, ওটাই আমরা দেখেছি, যেই টিম মানে উইনিং টিমের গোলকিপারকেই এই গোলকিপার অফ দ্য টুর্নামেন্টটা দেওয়া হয়। ইউরোতে ওটাও হয়নি, ইউরোতে আরো অন্যরকম কিছু হয়েছিল। ইউরোতে পিকফোর্ডকে গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেই আবার শুনলাম যে ডোনারুমাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হলো। তো মানে একটা গোলকিপারকে তুমি বেস্ট বলে বলছো, আরেকটা গোলকিপার সে ওভারঅল বেস্ট প্লেয়ার, তো এটার লজিক আমি বুঝিনি। তো ঠিক আছে, উম, তো এটা উইনিং টিমের কে অ্যাডভান্টেজ দেওয়া হয়, এটা মানছি। তো অ্যাফকন শেষ হওয়ার পর আমরা আসবো কনকাকাফ কোয়ালিফায়ার্সে। তো ইউএসএ ভার্সেস হন্ডুরাস খুব একটা এক্সট্রিম ক্লাইমেটে হয়েছিল, -19 ডিগ্রি সেলসিয়াস। হন্ডুরাস প্লেয়ার্সরা নর্মালি ইকুয়েটোরিয়াল টেম্পারেচার থেকে মানে অভ্যস্ত। তো ওদের জন্য মানে এটা এমনি নর্মালি যে কোনো লোকের জন্যই, যারা মানে যারা ঠান্ডা ওয়েদারে অভ্যস্ত, তাদের জন্য -19 ডিগ্রি খুবই মানে এক্সট্রিম ক্লাইমেট। ওয়ার্ল্ড কাপটা মানে মিড সিজন হচ্ছে এই বছর, কারণ সামারটা খুব এক্সট্রিম হয়ে যায় কাতারে, তো প্লেয়ার্সরা ওটা খেলতে পারবে না ওই টেম্পারেচারে। কিন্তু ইউএস সকার ফেডারেশন এইসবকে মানে কোনো পাত্তাই দিচ্ছে না। আর তাছাড়াও মানে এরপর হন্ডুরাস অ্যাপিল করছে কনকাকাফের কাছে, দেখা দেখা যাক কি হয়। বাট ম্যাচের পর মানে ইউএস এর কোচ যে, সে এসে বলে এটা নাকি ট্যাকটিক্যাল ডিসিশন, মানে এত -19 ডিগ্রিতে খেলা কোনভাবে ট্যাকটিক্যাল ডিসিশন হতে পারে সেটা জানা যায় না। শুধু হন্ডুরাসের প্লেয়ার্স না, ও নিজের প্লেয়ার্সরা এরকম মানে অ্যাজ আ মানে একটা ডেঞ্জারাস সিচুয়েশনে ফেলছে। এমনকি মানে হন্ডুরাসের দুটো প্লেয়ার মানে গোলকিপার আর একটা আউটফিল্ডার দুজনকে হাইপোথার্মিয়ার জন্য ট্রিট করতে হয়েছিল।
তো এরপর আমরা নর্থ আমেরিকার পর আসবো সাউথ আমেরিকার কনমেবল কোয়ালিফায়ার্সে। এখানে মানে কলম্বিয়ার অবস্থা খুবই খারাপ, লাস্ট 7টা ম্যাচের মধ্যে একটাতেও গোল করতে পারেনি। এবার লাস্ট দুটো ম্যাচে ওরা যদি জিতেও তাও ওদের কোয়ালিফিকেশনটা অন্যদের রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট আছে। তো হয়তো আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে কলম্বিয়াকে নাও দেখতে পারি। এরপর আমরা আসবো এশিয়াতে, যেখানে ইরানের পর সাউথ কোরিয়া হলো আরেকটা টিম যেটা কোয়ালিফাই করলো। কাতার হোস্ট হিসেবে অলরেডি কোয়ালিফাই আছে, তো এখান 3টে টিম এশিয়া থেকে অলরেডি কোয়ালিফাইড হয়ে আছে, কাতার, ইরান আর সাউথ কোরিয়া। হুম তো এরপর অস্ট্রেলিয়া আর জাপানের মধ্যে কেউ একজন হয়তো হবে, আর একজন মেবি ইন্টার কনফেডারেশন প্লে অফসে যাবে, তো দেখা যাক কি হয়। তো এরপর আমরা আবার নর্থ আমেরিকায় চলে যাই। নর্থ আমেরিকান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে এবার এই উইকে একটা ম্যাচ ছিল, এল সালভাডর ভার্সেস কানাডা। তো এই ম্যাচের আগে কিছু কন্ট্রোভার্সি হয়। এল সালভাডর ন্যাশনাল টিম তাদের নিজেদের ফেডারেশনের সাথে কিছু ঝামেলার জন্য বলে তারা ম্যাচটা খেলবে না, কিন্তু আবার তারা কিছুক্ষণ পরে নিজেদের স্ট্যান্স চেঞ্জ করে বলে তারা নিজেদের ফ্যান্স আর ফ্যামিলির জন্য খেলবে। তো ইভেন্চুয়ালি ম্যাচটা হয়, আর এই ম্যাচটা কানাডা 2-0 জেতে। কিন্তু এই ম্যাচের হাইলাইট ছিল যে এই ম্যাচে আটিবা হাচকিনসন খুব একটা কঠিন একটা অ্যাঙ্গেল থেকে একটা শট নেয়, জাস্ট শটটা পোস্টে লাগে, তারপর পোস্ট থেকে একটা এল সালভাডর ডিফেন্ডারের পায়ে লাগে, ডিফেন্ডারের পায়ে লেগে এই এল সালভাডর গোলকিপারের পিছনে লাগে, পিছনে লেগে গোলটা ঢোকে। তো এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট বিজারেস্ট গোল ছিল। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রেজিয়েস্ট বা বিজারেস্ট গোল ইন দিস ইয়ার্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন বলা হচ্ছে। পিঙ্ক বল ফুটবল বলা যেতে পারে। হুম ওরকম। আমরা ছোটবেলায় খেলতাম না উইন্ডোজ এক্সপি তে হ্যাঁ পিঙ্ক বল, হ্যাঁ ওরা এখন ওরকম রিয়েল লাইফে রেপ্লিকেট করার চেষ্টা হ্যাঁ করছে। হ্যাঁ ওটা মানে মানে বোধহয় এরপর যদি ও 1000 মানে 100 বারও ট্রাই করে, বোধহয় 1 আউট অফ 100 টাইমস মানে এইবারই হয়েছে, বাকি 99 বারের বলটাও বলে ঢুকবে না, ওরকম একটা প্রবাবিলিটির গোল। তারপর আমরা আগের উইকে ট্রান্সফার নিউজে বললাম অবমেয়াং কমপ্লিটেড হিজ ডিল টু বার্সেলোনা। তো এখন ডেভিড অনস্টাইন বলছে যে এখনো নাকি আর্সেনাল বার্সেলোনা অবমেয়াং এর কিছু ওয়েজেস এর পার্ট দিচ্ছে। তো দেখতেই পাচ্ছি যে এত ভালোবাসে আর্সেনাল অবমেয়াংকে, এখনো মানে কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়ার পরও কিছু ওয়েজেস দিয়ে যাচ্ছে। তো ভালো, বার্সেলোনাকেও হেল্প করছে, ভালো জিনিস। তারপরে আমরা যখন প্যান্ডামিক শুরু হয়েছিল তখন টিমসের ম্যাক্সিমাম 5 সাবস করার অ্যালাউ করা হয়েছিল। তো তারপরে রুলটা বলা হয় যে যদি অর্গানাইজেশনের ওপর ছেড়ে দেওয়া হয়, অর্গানাইজারদের উপর ছেড়ে দেওয়া হয় যে তারা যদি চায় তারা টিমসদের অ্যালাউ করতে পারে, কটা সাব করতে পারে। তো এখন দেখছি সব লিগেই মোটামুটি এখন 5 সাবস অ্যালাউ আছে। আর শুধু প্রিমিয়ার লিগ বলেছে, প্রিমিয়ার লিগ একটু যেহেতু অন্যরকম, সে বলেছে না আমরা অ্যালাউ করবো না, 3টে সাবই থাকবে। তো এটা এতদিন হচ্ছিল যে এটা শুধু 2022 অব্দি চলছিল 5 সাব রুলটা। তো এখন আইএফএবি ডিসিশন নিয়েছে এটা একদম পার্মানেন্ট করে দেওয়া হবে। এখন প্রত্যেকবারই যদি চায় যে যদি অর্গানাইজাররা চায় যে 5 সাব অ্যালাউ করবে, সে অর্গানাইজাররা করতে পারে, এটা আর করার কোনো ইয়ে থাকবে না। কিন্তু এটা এবার সবসময় দেখতে থাকবে। হবে যে স্কোয়াড ডেপটা কত ম্যাটার করে। হ্যাঁ মানে ওটাই। এরকম ক্রিস ওয়াল্টার বলেছিল বড় ক্লাবের জন্য এটা অ্যাডভান্টেজিয়াস, হুম ছোট ক্লাবের জন্য ততটা না। হুম কিন্তু কোনো যদি ক্লাব টিমকে 5 সাব করতে হয় তাহলে বোঝাই যাচ্ছে খুব বাজে অবস্থা, স্টার্টিংয়েই খুব বাজে অবস্থা, রিদেমও এমনি ভাঙবে। তো হুম 5টা সাব আছেই বলে যে অনেকে মানে অ্যাডভান্টেজ পাবে সেটাও না। হ্যাঁ আর ওটাই, এখন ছোট ক্লাবের ব্যাপারটা হচ্ছে ছোট ক্লাবরা এত 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 ম্যাচ খেলেও না, ওরা ইউরোপিয়ান ফুটবল খেলে না, এত ম্যাচও হয়তো খেলে না, কিন্তু বড় ক্লাবরা দেখেছি সিজন এন্ড অব্দি 3-4টে কম্পিটিশনে ওরা থাকে। তো ওদের জন্য 5 সাব রুলটা খুবই হেল্পফুল। প্লেয়ারদের আমরা হেলথের কথা, প্লেয়ারদের ফ্যাটিক সেফটির কথা চিন্তা করেও এটা একটা, আমি তো বলবো এটা একটা ওয়েলকাম মুভ। তো দেখা যাক। তো এবার আমরা আমাদের দেশের আইএসএল এ চলে আসি। তো এই উইক ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইয়ান ম্যাচ ছিল। তো এই ম্যাচ 2-2 ড্র হয়। তো এই ম্যাচের হাইলাইট ছিল যে ইস্ট বেঙ্গলের ইনজুরি টাইমে ইকুয়ালাইজারটা, যে নামতে একটা দুর্দান্ত হেডারে বলটাকে গোলে ঢোকায়। তো আমি একজন ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে ওরকম একটা সুন্দর হেডার এক্সপেক্ট করিনি। তো ইট ওয়াজ এ ভেরি গুড টু ওয়াচ। তো ইস্ট বেঙ্গল আস্তে আস্তে নিজেদের ফর্মে ফিরছে, যদিও রেজাল্ট খুব একটা পাচ্ছে না, তাও আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারদের একটা ফাইট দিচ্ছে। তো দেখা যাক সিজন এন্ডে কোথায় শেষ করতে পারে। তো এরপরে এটিকে মোহনবাগান, ওরাও খুব একটা ভালো অবস্থায় নেই এই সিজনে, মিড টেবিলে আছে। তো এই সিজনে মুম্বাই সিটির সাথে, এই উইকে মুম্বাই সিটির সাথে ম্যাচ ছিল, তো ওরা 1-1 ড্র করে। তো দেখা যাক এটি মোহনবাগানও কোথায় শেষ করতে পারে এই সিজনে।
প্লে অফে কোয়ালিফাই করতে পারে কিনা। তো এরপর আমরা ইউরোপিয়ান ফুটবলে চলে যাই। তো প্রথমেই আমরা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ডার্বি ইন দ্য ইউরোপ হচ্ছে ওল্ড ফার্ম ডার্বি, সেল্টিক ভার্সেস রেঞ্জার্স। তো এতদিন আমরা আগের বছর বা এই বছরও দেখছিলাম যখন স্টিভেন জেরার্ড থাকা অবধি তো রেঞ্জার্স ওয়ার আনটাচেবল অলমোস্ট। তো বাট এখন রেঞ্জার্স এর ফর্ম পড়ছে আর সেল্টিকও আস্তে আস্তে ক্যাচ আপ করছে। তো এই উইক ওটা একদম একদম ইকুয়াল হয়ে গেল বলা যেতে পারে, ধরে নিল বলা যেতে পারে সেল্টিক রেঞ্জার্সকে। তো সেল্টিক 3-0 হারায় রেঞ্জার্সকে। তো লিও হাটাটে জাপানিজ প্লেয়ার ব্রেস মারে। তো আর এই উইনের সাথে সেল্টিক রেঞ্জার্সকে 1 পয়েন্টের লিড নিয়ে টপ অফ দ্য টেবিল চলে যায়। তো আর এই ম্যাচের আরেকটা হাইলাইট ছিল যে রেঞ্জার্স এর নিউ ম্যানেজার জিওভানি ভ্যান ব্রঙ্কস্ট সে বল বয়ের এগেনস্টে কমপ্লেন করে। সেল্টিকের বল বয়রা নাকি যখন রেঞ্জার্স এর গোলকিপার ম্যাকগ্রেগারকে যখন বল দেওয়ার সময় কিছু কথা শোনায় আর বল দিতেও দেরি করে। তো এটা একটা ভালো কন্ট্রোভার্সি, একটা মজার ব্যাপার হয়েছে। বল বয়টা নিশ্চয়ই মরিনো থেকে ট্রেনিং পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যেমন মরিনো যেমন বল বয়কে খুব হাই রিগার্ডে রাখে, নাকি বল বয়রা ওকে অনেক ম্যাচ জিতিয়েছে। তো এরকম হয়েছে হয়তো। তো এবার আমরা আসি এফএ কাপে। তো ইউনাইটেড ভার্সেস বরমুথ। ওল্ড ট্রাফার্ড বলা যেতে পারে থিয়েটার অফ ড্রিমস ছিল, বাট ইউনাইটেডের জন্য না, মিডলসবারের জন্য। রোনাল্ডো নিজের বার্থডের আগে মানে কোনো গিফট অ্যাকসেপ্ট করবে না ঠিক করেছিল হয়তো, কারণ মিডলসব্রো অনেক গিফটের পর গিফট দিয়েছে কিন্তু ও কোনোটাই নেই। আর তারপর শুট আউটে গেল যখন, তো ইলেঙ্গা দেখিয়ে দিল যে ও ইউনাইটেড থ্রু অ্যান্ড থ্রু আছে পুরো। তো আমরা জানি ইউনাইটেডের পেনাল্টি নিয়ে যা রেকর্ড আছে ও ওটাকেই ক্যারি অন করলো। বাট থিয়েটার অফ ড্রিমস বলতে এটা বলা যেতে পারে সোল বাম্বার জন্য একদম মানে পারফেক্ট টার্ম ইউজ করা যেতে পারে, কারণ ও লাস্ট মেতেই ক্যান্সার থেকে রিকভার করলো। আর এখন জাস্ট মানে 1 বছরের আন্ডারে ও ইউনাইটেডকে এফএ কাপে হারালো ওদের হোম গ্রাউন্ডে। তো এই ম্যাচটা দেখে আমি একটাই বলবো, এই ম্যাচটা দেখে আমরা বুঝতে পারি যে একটা টিম কতখানি আনলাকি হতে পারে। তো এই ম্যাচটায় বোধহয় ইউনাইটেড একটা গোল কিভাবে মিস করতে হয় সব রকম ভাবেই দেখিয়ে দিয়েছে। ফার্স্ট রোনাল্ডো পেনাল্টি মিস করলো, তারপর আবার রোনাল্ডো একটা ওপেন গোল মিস করলো, ব্রুনো ওপেন গোল মিস করলো, দেন স্যান্টো একটা সুন্দর একটা লব মারলো কিন্তু সেটা ক্রস বারে লেগে ওটা বেরিয়ে গেল। তো মানে ইউনাইটেড ডিড এভরিথিং টু শো হাউ টু মিস এ গোল। তারপরেও যে ইউনাইটেড যে গোলটা খেলো, ওরা ইকুয়ালাইজ করলো, সেই বলটা একটা কন্ট্রোভার্সিয়াল ছিল। ওদের একজন প্লেয়ার ওটা হ্যান্ডবল ছিল, তাও গোলটা স্ট্যান্ড করে। তারপর এত কিছু হওয়ার পর ইউনাইটেড পেনাল্টিতে যায়, পেনাল্টিতে 8খানার মধ্যে একটাও সেভ করতে পারে না ডিন এন্ডারসন। তারপর 8 নম্বর পেনাল্টিতে আমাদের এলাঙ্গা মিস করে, তো আমরা বেরিয়ে যাই এরপরে। তো যখন ইউনাইটেডের মনে হয় এটা মানে 17 না 18 খানা পরপর পেনাল্টি যে ওটা সেভ করতে পারেনি। হ্যাঁ ওটাই তো, আমরা যখন এই ইউরোপা লিগ ফাইনালে খেলেছিলাম 11টা খেয়েছিলাম, আর এখানে 8খানা খেলাম, 19টা পেনাল্টি আমরা এখন সেভ করতে পারি। তো দেখা যাক ইউনাইটেডের ভাগ্য কবে ফেরে আমি বলতে পারবো না। তো হয়তো এটা মানে পিটার ডিউরি কমেন্ট্রি করছিল না, কারণ কিন্তু ও থাকলে আমি শিওর ও কিছু এরকম কিছুই বলতো যে ফরগেট পোস্ট ফার্গি, এরা ইউনাইটেড আর না পোস্ট মর্টম এরা। সত্যি মানে আমি বলবো কিছু মানে ব্যাড লাক, আমার প্লেয়ারদের জন্য খারাপ লাগে মাঝে মাঝে যে এরকম কেন হয়। তো এরপর আমরা আসবো বরমুথের পর আরেকটা যেটা লোয়ার লিগ টিম যে প্রিমিয়ার লিগ টিমকে হারলো, সেটা হচ্ছে নটিংহাম ফরেস্ট, 2 টাইম চ্যাম্পিয়ন্স লিগ উইনার। তো বলা যেতে পারে লেস্টার সিটির ফক্সেস গুলো জঙ্গলে হারিয়ে গেছিল। আর ওরা যদি আরেকটু গভীরে খুঁজে তাহলে হয়তো কোনো গানার্সকে পেতে পারে, কারণ আগের রাউন্ডে নটিংহাম ফরেস্ট আর্সেনালকেও মানে এলিমিনেট করেছিল, আর এখন পুরো লেস্টারকে পুরো বলা যায় ডমিনেট করেছে 4-1 হারিয়ে। তো নটিংহাম ফরেস্ট বলা যেতে পারে একটা মানে জায়ান্ট কিলার, কিন্তু লেস্টার আর আর্সেনাল ঠিক জায়ান্ট না, তো বলা যেতে পারে মিডেট কিলার বলা যেতে পারে। আর ম্যাচের মধ্যেই মানে একটা লেস্টার ফ্যান অতি মানে এক্সাইটেড হয়ে গেছিল, খুবই এক্সাইটেড হয়ে গেছিল যখন নটিংহাম ফরেস্টের প্লেয়ারটা গোল করার পর সেলিব্রেট করছে, ও গিয়ে মানে একটা প্লেয়ারকে পাঞ্চ করার চেষ্টা করলো। তো এক্সাইটেড হওয়া ভালো না। তো ওটাই দেখছি আগে নটিংহাম ফরেস্ট একটা ড্রিম রান হতে পারে ওদের জন্য এফএ কাপে একটা। তো আমরা জানি নটিংহাম ফরেস্ট 2 টাইমস ইউসিএল উইনিং ক্লাব, তো বলা যেতে পারে আর্সেনালকে হারিয়েছিল আর লেস্টারকে হারিয়েছিল, দুজনের থেকেই অনেক বেশি ইউরোপিয়ান ফুটবলে এক্সপিরিয়েন্স। তো দেখা যাক কতদূর যেতে পারে ওরা। তো এরপরে আরেকটা এফএ কাপের ম্যাজিক হতে যাচ্ছিল, মেবি ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট হতে পারতো অফ দিস ডিকেড মেবি, কিন্তু এটা মানে খুব হার্ট ব্রেকিং ভাবে হয় না। ম্যাচটা ছিল ওয়েস্ট হ্যাম ভার্সেস সিক্স
লিগ টিম, মানে 6 টায়ার টিম কিডার মিনিস্টার এখন ন্যাশনাল লিগ সাউথে খেলে, যেটা 6 টায়ার অফ ইংলিশ ফুটবল। তো এখানে কিডার মিনিস্টার 90 মিনিট অব্দি লিড করছিল প্রথমে 1-0, তারপর কিন্তু ইনজুরি টাইমে, মানে নর্মাল প্লেয়ার ইনজুরি টাইমে ডেক্লান রাইস গোল করে ইকুয়ালাইজ করে, ওটাকে এক্সট্রা টাইমে নিয়ে যায়। তারপর এক্সট্রা টাইমেও আমরা ভাবছিলাম হয়তো এটা পেনাল্টিতে যাবে, তখন এক্সট্রা টাইমেও 121 মিনিটে, মানে ইনজুরি টাইমে এসে জ্যারেড ওয়েন গোল করে ওয়েস্ট হ্যামের জন্য ম্যাচটা জিতে নেয়। তো কিডার মিনিস্টার এত লোয়ার লিগ টিম হয়েও যে ফাইটটা দিয়েছিল ওটা সত্যি মানে হ্যাটস অফ, কিছু বলার নেই। আর এটা খুবই হার্ট ব্রেকিং নিজের প্লেয়ারদের জন্য, ফ্যান্সদের জন্য, বাট নাথিং টু টেক অ্যাওয়ে ফ্রম কিডার মিনিস্টার, দে প্লেড ফ্যান্টাস্টিক। এটা আমরা তো মানে বলা যেতে পারে সব ইউনাইটেড তো ওয়েস্ট হ্যাম হবে না, এই সব হুম সব ইউনাইটেড ম্যানচেস্টার না যে মানে ইজি চান্স হুম, ছেড়ে দেবে, এই ওয়েস্ট না, হ্যামকে ওরা চান্স দিল আর ওরা ক্যাপিটালাইজ করলো। হুম ওটাই। এরপরে আরেকটা ম্যাচ ছিল প্লাইমাউথ ভার্সেস চেলসি। তো এই ম্যাচটা 1-1 যায় এক্সট্রা টাইমে। তো এক্সট্রা টাইমে মার্কাস অলোন্সো একটা গোল করে, তো দেন 118 মিনিটে প্লাইমাউথ আরেকটা পেনাল্টি পায়, ইকুয়ালাইজ উইথ এ চান্স টু ইকুয়ালাইজ, বাট প্লাইমাউথ এই পেনাল্টিটা মিস করে আর কেপা সেভ করে। তো আমরা দেখছি মেন্ডি যেমন F1 এ পেনাল্টি সেভ করে হিরো হয়ে গেল, তো এখানে ওর জায়গায় কেপা যে খেলছে, কেপা সেও একটা পেনাল্টি সেভ করলো। তো তারপর চেলসি রিলেটেডই একটা নিউজ, যে আমরা দেখেছিলাম যে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এভারটনে জয়েন করেছে, তো এখন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ফর্মার চেলসি টিমমেট অ্যাশলি কোলও শোনা যাচ্ছে হ্যাজ এগ্রিড টু বিকাম পার্ট অফ হিজ ব্যাকরুম স্টাফ। তো দেখা যাক এই দুজন ফর্মার চেলসি লেজেন্ডস কি করতে পারে এভারটনে। এখন মানে এমন অবস্থা হয়ে গেছে, এভারটনের লাস্ট কয়েকটা ম্যানেজার, কারেন্ট ম্যানেজার গুলো নিয়ে যদি একটা টিম বানানো হয়, সেই টিম হয়তো কারেন্ট এভারটন টিম থেকে বেটার হবে, এমন অবস্থা। হ্যাঁ সত্যি, লাইক ডাঙ্কান ফার্গুসন তো যথেষ্ট ভালো প্লেয়ার ছিল, দেন অ্যাশলি কোল, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এখন, আর এর আগে কার্লো অ্যানসেলোটিও খুবই ভালো প্লেয়ার ছিল ইটালির হয়ে। তো সত্যি এটা তো এরপরে রিয়াদ মাহ্রেজ যে অ্যালজেরিয়ার সাথে, মানে অ্যালজেরিয়া সত্যি খুব ফ্লপ হয়েছে বলা যেতে পারে আফগানে। মানে আগের বারের আফগান চ্যাম্পিয়ন্স, এবার গ্রুপ স্টেজে লাস্ট হয়েছে। তো তারপর কিন্তু মাহ্রেজ এবার ম্যান সিটিতে ফিরে আসার পর কালকে এফএ কাপে দুটো গোল করে ফুলামের সাথে। তো ইভেন্চুয়ালি অ্যাজ ইউজুয়াল ম্যান সিটি 4-1 জেতে, ওটা কোনো ব্যাপার না, ম্যান সিটি প্রত্যেকবারই জেতে, ওটা কিছু বলার নেই। তো ঠিক আছে। তো মানে সিটি যেরকম জিতে নর্মালি, লিভারপুলে মানে আমরা নর্মালি লিভারপুল এত সিটির মতো ইজিলি জিতে না, কারণ আমরা দেখেছি এফএ কাপে ওদের আগে অনেক হিকাপস হয়েছে, তাও এবার মানে রুটিন ছিল। ম্যাচটা এমন কিছু ছিল না, শুধু হার্ভি এলিয়ট 147 ডেজ পর রিটার্ন করলো লিডসের এগেনস্ট, ওর হরিফি একটা ইঞ্জুরি হয়েছিল আমরা দেখেছিলাম, যতদিন পর রিটার্নও করেনি, জাস্ট প্রথম নিজের সিনিয়র গোল করলো, সেটাও অ্যানফিল্ড ক্রাউডের সামনে। প্লাস হুম, মানে লুইস ডিয়াসও নিজের ডেবিউ করলো, আর ডেবিউতেই অ্যাসিস্ট করলো, সেটাও অ্যানফিল্ডের সামনে। তো হুম, নতুন যারা রিটার্নিং আর ডেবিউটেন্ট দুজনের জন্যই ভালো ছিল ম্যাচটা। হ্যাঁ। তো এরপর আমরা চলে আসছি স্পেনে। তো প্রথমে এই উইকে স্পেনে কোপা ডেল রের কিছু ম্যাচ হয়েছিল। তো কোপা ডেল রের হাইলাইটস যে ম্যাচটা ছিল ওটা হচ্ছে অ্যাথলেটিক বিলবাও ভার্সেস রিয়াল মাদ্রিদ। তো এখানে রি- তো এখানে বিলবাও 89 মিনিটে উইনারটা মারে। তো আগের উইকে আমরা দেখেছিলাম বিলবাও বার্সেলোনাকে হারিয়েছিল, তো এই উইকে বার্সেলোনার ফেভারিট ক্লাব মাদ্রিদকেও আউট করলো। তো ডিড এ জাস্টিস, বার্সেলোনা ফ্যান্স উইল বি বলা হ্যাপি। যেতে পারে বিলবাও আর নটিংহাম ভাই ভাই, মানে হুম ছোট ভাই বলা যেতে পারে নটিংহাম বিলবাও। হুম বিলবাওর মতো যেরকম মাদ্রিদ আর বার্সা বড় ক্লাবকে হারায়নি, তাও দুজনই জায়ান্ট কিলার, দুজনের নিজের ডোমেস্টিক হুম কম্পিটিশনে। হুম, হ্যাঁ ওটাই। তারপরে আরেকটা খুব নোটেবল নিউজ হচ্ছে রায়ো ভ্যালোকানো, যে যে ওরা 40 বছর পর সেমিফাইনালে এন্ট্রি নিল এবার। তো দেখা যাক ওটা কতদূর যেতে পারে এই উইকে, এই সিজনে। হ্যাঁ, তো তারপর লা লিগায় আসি আমরা। তো এই উইকের ব্লকবাস্টার ম্যাচ ছিল বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচটা আরেকটা ভাবে ইম্পর্টেন্ট ছিল, যে দুটো টিমই এখন চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য ফাইট করছে, তো ম্যাচটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। তো এই ম্যাচের হাইলাইট ছিল যে জর্ডি আলবা, ড্যানি আলভেজ স্কোর করলো। মানে ওরা বার্সেলোনা অনেকদিন ধরে একসাথে খেলেছে, তো লাইক দে টার্ন ব্যাক দ্য টাইম বলা যেতে পারে। তো এরপর আর সবচেয়ে মজার কথা, ড্যানি আলভেস এলো, তারপর গোল করার পর রেড কার্ড পেয়ে চলেও গেল। তো ইট ওয়াজ প্রিটি এন্টারটেইনিং ম্যাচ ফর হিম। আর লুইস সুয়ারেজও ওদিকে অ্যাটলেটিকোর স্কোর করে, তো ইট ওয়াজ এ অল বার্সেলোনা অ্যাফেয়ার বলা যেতে পারে। হ্যাঁ, অল বার্সেলোনা বলতে অ্যাডামা ট্রারে মানে যে এক্স লামাসিয়া ছিল, সেও মানে হুম উইলস থেকে এলো, আর ওর নিজের স্কোর বা অ্যাসিস্ট করে, কিন্তু ওর নিজের পেস দিয়ে অ্যাটলেটিকো লেফট সাইড থেকে খুবই ট্রাভেল করেছিল। হুম
হুম। হ্যাঁ, ওভারঅল ইট ওয়াজ এন্টারটেইনিং ম্যাচ, ছখানা গোল হয়েছে, খুবই ভালো। তো এরপরে রিয়াল মাদ্রিদের ভার্সেস গ্রানাডা ম্যাচ ছিল, তো এই ম্যাচে এমন কিছু হয়নি, রিয়াল মাদ্রিদ 1-0 জেতে উইথ এসেনসিও স্কোরিং দ্য উইনার। তো এসেনসিও দেখছি এখন আবার ফার্স্ট টিমে আস্তে আস্তে চান্স পাচ্ছে। আমার একসময় প্লেয়ারটাকে খুবই ভালো লাগতো, মাঝখানে একটু চান্স পেতো না খুব একটা, এখন ভালো লাগছে আমার চান্স পাচ্ছে যে। হ্যাঁ মানে মিড উইকে রিয়াল মানে এলিমিনেট হয়ে গেছে, মিড উইক না আগের উইকেই কোপা ডেল রে থেকে এলিমিনেট হয়ে গেছিল, কিন্তু লিগে ওরা মানে একদম খুব কোল্ড পজিশনে আছে, আনলেস খুব বড় মানে স্লিপ আপ করে লাগে না যে ওদেরকে মানে টপকাতে পারবে, ওরাই জিতবে এবার লাগছে। তো এরপর আমরা আসবো ফ্রান্সে, কুপ ডে ফ্রান্স। তো মেসি আর্জেন্টিনার সাথে কোয়ালিফায়ার্সে যায়নি কারণ ও কোভিড থেকে রিকভার করছিল। তো ও ভাবলো ইট উইল বি নাইস টু গেট সাম গেম টাইম ইন কুপ ডে ফ্রান্স, বাট ওর অপোনেন্ট ওর সঙ্গে তো নাইস ছিল না। তো জাভি সিমন্স আর অ্যান্টনি লেঙ্গা দুজনেই এবার আমরা দেখলাম এইকে পেনাল্টি মিস করলো। তো ইটস সেফ টু সে দ্যাট দেয়ার আর সাম সিমিলারিটিস বিটুইন লামাসিয়া অ্যান্ড ক্যারিংটন। ওরা দুজনেই নিজের আইডলের সামনে ওদের ফুটস্টেপটা রেপ্লিকেট করলো। নর্মালি ইট ইজ হার্ড বাট দে এক্সেলড ইট। হুম, ওটাই আমরা দেখছি, জাস্ট এটা একটা পিক রাইভালরি যেটা বলে, মেসি ভার্সেস রোনাল্ডো, মানে নিজে ওরা নিজেই বলেছে ওরা একে অপরকে পুশ করে। তো এটা মানে একজন নিজেদের কাপ কম্পিটিশনটাকে বেরিয়েছে, তো আরেকজনকে বেরোতেই হবে। তো মানে হ্যাটস অফ টু দিস রাইভালরি। আমরা আর কতদিন এই রাইভালরিটা দেখতে পাবো জানি না, আমরা কিন্তু আমাদের এনজয় করে নেওয়া উচিত যতদিন আমরা এনজয় করতে পারছি। এনিওয়েজ মানে গোড স্ট্রঙ্গার টুগেদার, বাট হুম, এরকম করতে থাকলে মাটন বিরিয়ানি স্টকটা পড়ে যেতে পারে। হ্যাঁ। তো কাপ থেকে আসার পর ফ্রান্সে লিগে আসা যাক নর্মালি। তো মানে এরকম আমরা আগে যেরকম দেখলাম রিয়াল কাপ থেকে বেরিয়ে গেল কিন্তু মানে লিগে এখনো মানে ডমিনেট করছে, তো সেম জিনিস বলা যেতে পারে পিএসজির জন্য। ওরাও নিচের কাছে বেরিয়ে গেল উপরে ফ্রান্স থেকে, বাট লিগানে এখন ওরা খুবই পোল পজিশনে আছে। তো কাপ এক্সিটের রাগটা হয়তো ওরা লিলের উপর বের করলো, কারণ দেখে কেউ বলতে পারবে না যে লিল এই লিগটাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ছিল লাস্ট সিজন, কারণ কারেন্টলি ওরা বটম আছে। তো ওদেরকে দেখে হয়তো ডনারুমা একটু দয়া করলো, কারণ বোটম্যানের যে সিজার কিক একটা মেরেছিল সেটা ডনারুমা সেভ করা জায়গায় উল্টো বলটা ধরে নিয়ে নেটেই ঢুকিয়ে দিল। তো বোটম্যানও ভাবলো যে ওই ডনারুমার ফেভারটা একটু ইন্টারেস্ট সমেতই রিটার্ন করা যায়। তো প্রথমেও মেসির কর্নারটা পুরোই মিস করলো আর কিংপেম্বে পুরো ফাঁকা নেটে মারলো। তার কিছুক্ষণ পরেই ও বক্সে যে বল ক্লিয়ার করার জায়গায় পুরো মেসির পায়ে দিয়ে দিল। আর মেসি মানে এই চান্সটাই ছাড়তে পারতো না, ফেব্রুয়ারিতে এসে ও নিজের লিগের সেকেন্ড গোল করলো আর 6 অ্যাসিস্ট দিল। তো ম্যাচে শেষে এমবাপ্পেও গঙ্গায় হাত ধুয়ে নিল, একটা মানে ভালো গোল করলো বক্সের এজ থেকে টপ কর্নার। তো এরপর আমরা যাই বুন্ডেস লিগাতে। তো বায়ার্ন যেরকম মানে ক্লিয়ার ছিল টপ অফ দ্য টেবিলে, সেম লিডটা এক্সটেন্ড আরো করলো। বায়ার্নকে এমনিতেও হারানো অনেক কঠিন, বাট এটা ইট ডাজ নট হেল্প যদি টিম নিজের ডিফেন্সিভ থার্ডই দুবার পজিশন হারিয়ে গোল কনসিড করে। তো লাইপজিগ তাও দুবার ইকুয়ালাইজ করলো, বাট নাগালসম্যান নিজের পুরোনো ক্লাবের এগেনস্টে জিতে পয়েন্ট ক্যাপটা আরো ইনক্রিজ করেছে। অ্যান্ড অফকোর্স লেভানডস্কি, সেটা বলার দরকার নেই বাহান্ন। তো লাইক বায়ার্নের পরে যে ছিল টেবিলে সেকেন্ড ডটমান্ড, নর্মালি আমরা ডটমান্ড থেকেই এক্সপেক্ট করি যে ওরা চ্যালেঞ্জ করবে বায়ার্নকে, বাট উল্টে ডটমান্ড আরো মানে লাইপজিগের মতোই ডিফেন্সিভ মিস্টেক করে, মানে বলতে পারে এই উইক নর্ম ছিল বুন্ডেসলিগা ডিফেন্সিভ মিস্টেক। কারণ প্রথমে ডটমান্ড ওন গোল করলো, তারপর লেভারকুজেন ওন গোল করলো, কিন্তু তারপর থেকে মানে লেভারকুজেন পুরো ডমিনেট করলো, শেষে একটা কনসোলেশন গোল ডটমান্ড করলো, বাট সেটাও প্রথমে অফসাইড হয়ে কেটে দিয়েছিল। তো বলা যেতে পারে এই উইক না অল বাট কনফার্ম করলো যে বায়ার্ন 10th সাকসেসিভ টাইম হতো বুন্ডেসলিগা। হ্যাঁ, ওটাই আমরা বোঝাই, মানে এটা তো সিজন শুরু হওয়ার আগেই বুঝে যাই বায়ার্ন উইল উইন। তো এখন মোটামুটি কনফার্ম হয়ে গেল বলা যেতে পারে। তো এরপর আমরা আরেকটু ইন্টারেস্টিং লিগে চলে আছি, নট লাইক বুন্ডেসলিগা, যেটা হচ্ছে সিরিয়া। সিরিয়াতে এই উইকে মিলান ডার্বি ছিল। তো জাস্ট ইট ওয়াজ এ অ্যামেজিং ম্যাচ। প্রথমে তো ইন্টার মিলান অ্যাজ টেবিল টপার্স রীতিমতো ডমিনেট করেছে ম্যাচটাকে পুরোটা। বাট অলিভার জিরু, ওর ব্যাপারে আর কিছু বলার নেই এখন। মানে ওয়ান অফ দ্য, মানে আই হ্যাভ ফর মি ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস প্লেয়ার আই হ্যাভ এভার সিন। তো অলমোস্ট মানে কুইক সাকসেশনে দুখানা ম্যাচ করে জাস্ট পুরো ম্যাচটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে ম্যাচটা এসি মিলানের জন্য বার করে নিয়ে চলে যায়। তো এই রেজাল্টের পর আর এসি মিলান একদম গ্যাপটা কমিয়ে ফেললো ইন্টার মিলানের সাথে।
আর নেপোলিও নিজেদের ম্যাচটা জিতে এটা ক্যাপিটালাইজ করলো। তো নাও ইট ইজ এ 3 হর্সেস বলা যেতে পারে ফর দ্য সিরিয়া টাইটেল বিটুইন টু মিলান ক্লাবস এন্ড নাপোলি। আর তারপরে জুভেন্টাস, যে এতদিন ধরে সিরিয়াকে ওয়ান হর্সেস বানিয়ে রেখেছিল এত বছর ধরে, কিন্তু লাস্ট 2 বছর ধরে দেখছি জুভেন্টাসের ট্রানজিশন পিরিয়ডে বেশ নিচে পড়ে গেছে। কিন্তু তারা এখন এই উইন্ডোতে অনেক সাইনিং করে নিজেদেরকে আবার টপে ফেরানোর চেষ্টা করছে। তো দুটো সাইনিং, জাকারিয়া আর ব্লাহোভিচ, দুজনেই ভেরোনার সাথে ডেবিউ করে আর দুজনেই গোল স্কোর করে। তো ইট ইস এ গুড সাইন ফর জুভেন্টাস, ইম্প্যাক্ট সাইনিং করেছে বলা যেতে পারে। আগে আমরা দেখতাম মানে জুভেন্টাস যেরকম পুরো সিরিয়া ডমিনেট করতো, হুম, এখন মানে দেখা যায় না। কিন্তু হুম, এখন পিএসজি আর বায়ার্ন তাও টিকে আছে, নিজের লিগ গুলোকে ডমিনেট করছে। আমরা জাস্ট হোপ করতে পারি যে যেরকম সিরিয়া কম্পিটিটিভ, হুম, কোনোদিন হয়তো বুন্ডেস লিগা আর লিগ আর এরকম হুম, কম্পিটিটিভ হওয়া যেতে পারে। আগের সিজন হুম, জিতেছিল লিগ, বাট হুম, বুন্ডেস লিগাতে তাও হয়নি। হুম, তো হোপ, উই ক্যান হোপ ফর দ্য বেস্ট। হুম। হ্যাঁ, তো এই নিয়েই আজকে আমাদের এই এপিসোডটা শেষ করলাম। তো নেক্সট উইকের উইকলি রাউন্ড আপ নিয়ে ফেরত আসবো। তো বাই, তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো।